যে ভারতবর্ষ তখনও তাদের পাশে মানে তার পাশে ছিল, ভারতবর্ষ এখনও শেখ হাসিনার পাশে রয়েছে, এমনটা ভাবার কোনো কারণই নেই যে ভারতবর্ষ কোনো রকম কোনো হেল্প করবে না। উনি চান এই যে বাংলাদেশের যে উত্তাল একটা এক্সট্রিমিজম একটা পলিটিক্স চলছে, দেখ মার গোছের একটা অবস্থা, যে কটা হিন্দু রয়েছে তাদেরকে মেরে পিটিয়ে ভয় দেখিয়ে তোমরা বাংলাদেশের নয়, এই যে একটা মানে অসভ্যতামো তৈরি হয়েছে, উনি চান সেটা বন্ধ হোক, সিকিউরিটিটাকে নিশ্চিত করতে পারে। তারপরেতে যেটা করতে পারে, ব্যাক চ্যানেল যেটা আমরা বলি ট্র্যাক 1.2 বা ট্র্যাক 2, সেইটার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটার যে মানে যোগাযোগ ব্যবস্থা করে যে উত্তেজনা চলছে, যে ইন্টারনাল একটা এক্সট্রিমিজম যে ব্যাপারটা চলছে, সেইটাকে একটা দমানোর চেষ্টা করতে পারে। তারপরেতে যেটা বললাম, ওনার নিরাপত্তার নিশ্চয়তা করতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটা ন্যায্য বিচার যাতে পাওয়া যায়, সেইটা কি করে স্ট্রং হোল্ড করা যায় ইন ফেভার টু শেখ হাসিনা, সেইটা ভারতবর্ষ করতে পারে। এবং তার জন্য যে আন্তর্জাতিক সংস্থা বা যে ডুয়াল কোর্ট প্রসেস যেটা হয়ে থাকে, সেইভাবে ওনাকে গার্ড করার কথা ভারতবর্ষ অবশ্যই ভাবতে পারে। তো আজকে উনি যদি মনেও করেন যে আমি বাংলাদেশে ফিরে যাব, তাহলে বলতে হয় ওনার মধ্যে যে জাতীয়তা বোধ, নিজের দেশের প্রতি যে ভালোবাসা, সেটা তো অবশ্যই প্রকাশিত হচ্ছে। এবং উনি অত্যন্ত ডেয়ার ডেভিল একজন মানুষ বলেই আমার ধারণা। এবং উনি ওনার যেখানেতে মানে ওনাকে মেরে ফেলার হুমকি রয়েছে, ওনার জীবনের ঝুঁকি নিয়ে উনি বলছেন যে না যাই হয়ে যাক আমি চলে যাব, এইটাতে কোনো লোভ থাকতে পারে কি, যে কোনো অর্থের লোভ? ওনার তো কিছুই হারানোর নেই। কিভাবে ভারত শেখ হাসিনাকে বাঁচাতে পারে কূটনৈতিকভাবে, আপনি কি মনে করেন? খুব ভালো প্রশ্ন। প্রথমেই বলি, বাংলাদেশে আলাদা করে ডিসেম্বরে কিছু হওয়ার নেই, কারণ বাংলাদেশ বিগত কিছু বছর ধরেই উত্তাল। এবং এই যে কোটা মানে কোটার রিজার্ভেশন যেটা আমরা বলি, সেইটা নিয়ে যে ছাত্র আন্দোলন, এবং যেটা একটা জিহাদি আন্দোলনে টার্ন নিল, এবং একজন প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হলো, এমন আক্রমণ করা হলো তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো, এটা কোনো গণতন্ত্র? আমার তো মনে হয় না এটা গণতন্ত্র। এটা তো একটা জেহাদি মৌলবাদী উগ্রবাদিতার পরিচয়। এবং আজকে ভারতবর্ষ যদি না থাকতো, শেখ হাসিনা কোথায় যেতেন? ভারতবর্ষকে উনি সেই বিশ্বাসটা করেন বলেনি তো আজকে ভারতবর্ষে উনি এতগুলো দিন রয়েছেন, এতগুলো মাস রয়েছেন। হ্যাঁ, তো আজকে উনি যদি মনেও করেন যে আমি বাংলাদেশে ফিরে যাব, তাহলে বলতে হয় ওনার মধ্যে যে জাতীয়তা বোধ, নিজের দেশের প্রতি যে ভালোবাসা, সেটা তো অবশ্যই প্রকাশিত হচ্ছে। এবং উনি অত্যন্ত ডেয়ার ডেভিল একজন মানুষ বলেই আমার ধারণা। এবং উনি ওনার যেখানেতে মানে ওনাকে মেরে ফেলার হুমকি রয়েছে, ওনার জীবনের ঝুঁকি নিয়ে উনি বলছেন যে না যাই হয়ে যাক আমি চলে যাব, এইটাতে কোনো লোভ থাকতে পারে কি, যে কোনো অর্থের লোভ? ওনার তো কিছুই হারানোর নেই, ওনার তো ফ্যামিলি বলে কিছুই নেই, ওনার বাবা মা পরিবারের, ওনার সন্তান ছাড়া তো এই মুহূর্তে ওনার পাশে আর কেউ নেই। এবং সন্তানরাও যে ওনার সাথে ওইখানে থাকেন এমনটা নয়, ওনার সন্তানরা যুক্তরাষ্ট্রে থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, এমনটাও নয় যে উনি ওখানে গেলে সন্তানদের সঙ্গে থাকতে পারবেন, ওনার বিশাল পয়সা তৈরি হয়ে যাবে, এমনটা বিষয়টা নয়। উনি চান এই যে বাংলাদেশের যে উত্তাল একটা এক্সট্রিমিজম একটা পলিটিক্স চলছে, দেখ মার গোছের একটা অবস্থা, যে কটা হিন্দু রয়েছে তাদেরকে মেরে পিটিয়ে ভয় দেখিয়ে তোমরা বাংলাদেশের নয়, এই যে একটা মানে অসভ্যতামো তৈরি হয়েছে, উনি চান সেটা বন্ধ হোক। এই যে এক্সট্রিমিজম একটা কালচার বাংলাদেশে চলছে, সেটা উনি বন্ধ করতে চাইছেন আপ্রাণভাবে, সেই জন্যই উনি এই স্টেপটা নিতে চাইছেন। এবং আমি আরেকটা কথা বলি, আজকে ভারতবর্ষ কূটনৈতিকভাবে সবসময় মানে শুধু বাংলাদেশ বলে না, দুনিয়ার সমস্ত দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক অসম্ভব স্ট্রং। ঠিক সেই জন্যেই আজকে যদি উনি মনে করেন যে উনি ফিরে যাবেন, সেখানে ভারতবর্ষের কূটনৈতিক টিম যারা রয়েছেন আর কি, এক্সটার্নাল মিনিস্ট্রি বা অ্যাফেয়ার্স, তারা বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সাথে প্রথমে যেটা ওনারা করতে পারেন বলে আমার ধারণা, যে সিকিউরিটির একটা ব্যবস্থা করবেন। যে উনি যাচ্ছেন, যদিও একজন আফটারঅল শেখ হাসিনা তো একজন বিদেশি নাগরিক, তো ওনাকে তো সেই ওনাদের আভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার সেই অধিকার কিন্তু ভারতবর্ষের নেই, সেটা ভারতবর্ষ করতে পারে না। ভারতবর্ষ যেটা করতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যেটা বললাম, যে কথা বলে তার সিকিউরিটিটাকে নিশ্চিত করতে পারে। তারপরেতে যেটা করতে পারে, ব্যাক চ্যানেল যেটা আমরা বলি ট্র্যাক 1.2 বা ট্র্যাক 2, সেইটার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটার যে মানে যোগাযোগ ব্যবস্থা করে যে উত্তেজনা চলছে, যে ইন্টারনাল একটা এক্সট্রিমিজম যে ব্যাপারটা চলছে, সেইটাকে একটা দমানোর চেষ্টা করতে পারে। তারপরেতে যেটা বললাম, ওনার নিরাপত্তার নিশ্চয়তা করতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটা ন্যায্য বিচার যাতে পাওয়া যায়, সেইটা কি করে স্ট্রং হোল্ড করা যায় ইন ফেভার টু শেখ হাসিনা, সেইটা ভারতবর্ষ করতে পারে। এবং তার জন্য যে আন্তর্জাতিক সংস্থা বা
যে ডুয়াল কোর্ট প্রসেস যেটা হয়ে থাকে সেইভাবে ওনাকে গার্ড করার কথা ভারতবর্ষ অবশ্যই ভাবতে পারে, কারণ এই ভাবনাটা ভারতবর্ষ তসলিমা নাসরিনের ক্ষেত্রেও কিন্তু ভেবেছিল। সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বর্বরতার প্রতীক হিসেবে তারা তাদের মানসিকতা দেখিয়ে দিয়েছে, সেটা আলাদা। কিন্তু ভারতবর্ষ যখন তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, তখন উনি যখন ভারতবর্ষে চলে এলেন, তৎকালীন কংগ্রেস সরকার ওনাকে কিন্তু ভ্যালিড ভিসা দিয়েছিল। সেইটা মানতে চায়নি আমাদের বামফ্রন্ট সরকার, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু আমার কেন জানি না মনে হলো যে ভারতবর্ষ তখনও তাদের পাশে, মানে তার পাশে ছিল, ভারতবর্ষ এখনও শেখ হাসিনার পাশে রয়েছে। এমনটা ভাবার কোনো কারণই নেই যে ভারতবর্ষ কোনো রকম কোনো হেল্প করবে না। আজকে ভারতবর্ষ যদি সাহায্য না করতো, উনি এতগুলো দিন কি করে ভারতবর্ষে রয়েছেন বলতে পারো? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে দীপানিতা তুমি আমায় বলতে পারবে যে শেখ হাসিনা দিল্লিতে কোথায় থাকেন, তুমি কিন্তু বলতে পারবে না, কারণ আমরা কেউ জানি না। কারণ তার মানেটা কি দাঁড়ায় যে সেই নিরাপত্তাটা আজকে ভারতবর্ষ দিতে সক্ষম হয়েছে, সেই জন্যই সে এখানে শান্তিতে নিরাপদে বসবাস করছে। তো আই এম শিওর কি উনি যদি সত্যি ডিসেম্বরে ওখানে ফিরে যেতে চান, তো ভারতবর্ষ তার পাশে যতটা মানে থাকার দরকার থাকবে এবং যত রকমভাবে তাকে সাহায্য করতে সক্ষম হবে ভারত সরকার, সেটা তারা করবে। এই যে বাংলাদেশ হওয়া কেউ আটকাতে পারবে না যারা এরকম কথা বলেছিলেন, তাদের সমস্ত প্ল্যানিং কিন্তু ফাঁস করে দেওয়া হলো। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে প্রায় 9 জন আইএসআই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এই যন্তর মন্তরে যারা উপস্থিত ছিলেন। কিভাবে দেখছেন বিষয়টি? এটা একটু প্রথম থেকে বলা দরকার আছে। এই যে সৌরভ দাস, ককরোচ আরশোলা জনতা পার্টি, যাই হোক, সৌরভ দাস কে? মানে ইজ এ স্টুডেন্ট? সে কি একটা ছাত্র? কোন ক্লাসে পড়ে? তার কি কোয়ালিফিকেশন? মানে সে যদি সত্যিই ছাত্র হয়, কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ে, কেউ বলতে পারবে না। মানে সে যে বর্তমান ছাত্র, এটা কিন্তু কেউ বলতে পারবে না। আরেকটা হচ্ছে অভিজিৎ দীপকে, যে হচ্ছে মাস্টার মাইন্ড, সে কি ছাত্র? সে তো ছাত্র নয়। আম আদমি পার্টিতে বেশ কিছু বছর আগে এই অভিজিৎ দীপকে কাজ করতো সোশ্যাল মিডিয়াতে, তারপরে তো সে বিদেশে পড়তে যায়, যেটা নিয়েও এখন একটা বিশাল প্রশ্ন উঠেছে, এত টাকা কোত্থেকে পেলো। তা আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী ছিলেন, আমি খুব ভালো করে জানি একজন সরকারি চাকুরিজীবীর ঘরে বিদেশে অতখানি টাকা নিয়ে পড়তে যাওয়াটা ইজ লাইক মানে বিগ ইমাজিনেশন। সেটা অনেকে করতে পারে লোন টোন নিয়ে, যাই হোক, এটা এখন আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, সেটা আলাদা কথা। এবার কথাটা বলার এটাই আমার দরকার, এরা তো স্টুডেন্ট নয়। আমি একটু আগেই বাংলাদেশের ছাত্র কোটা আন্দোলনের কথা বললাম, এরা এখানেও নিট হচ্ছে জাস্ট অ্যান এক্সকিউজ, বিকজ নিট প্রশ্নপত্র ফাঁস হওয়াটা একেবারেই কাম্য নয়, সেটা যে কোনো সরকারের আমলেই হোক না কেন। প্রশ্নপত্র ফাঁস হলো, তারপরেতে সেই শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানজির সময়তেই আবার নতুন করে পরীক্ষা হলো, আবার রেজাল্ট বেরোলো এবং পিপল ওয়ার হ্যাপি। অল দ্য স্টুডেন্টস যারা পাস করলো নিট, তারা সবাই খুব খুশি ছিল। কারা জড়ো হয়েছিল? যাদের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং এই মাথা মুড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটা আমাদের ভারতবর্ষের রাজনীতিতে আজকে নয়, এটা বহু পুরনো, মানে আমাদেরও জন্মের আগে থেকে এটা চলে আসছে, সেই বামফ্রন্ট সরকারের আমল থেকেই বলা ভালো। এইবারে এদেরকে কি করেছে, একটা কিছু ফান্ডিং তো ডেফিনেটলি ছিল। এখন সবাই চেঁচাচ্ছে ভারত সরকার নাকি বলে দিয়েছে যে না, কোনো ফান্ডিং ছিল না, যেটা সম্পূর্ণ ভুয়ো খবর। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হলো, এইটা কাদের প্রশ্রয় হলো এবং এটা কেন হলো, এটা তো বুঝতে হবে। কোটা আন্দোলনটা করা হয়েছিল, যেটা একটা আমরা সবাই এটা জানি যে মানে উইথ দ্য সাপোর্ট অফ পাকিস্তান, বিগ সাপোর্ট কেম ফ্রম পাকিস্তান। তো এখানেতেও নিশ্চয়ই কোনো বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এইটা মানে এদের ইন্টেনশনটাই ছিল কতগুলো মাথা ধরো, এদের সেই বলির পাঁঠা হিসেবে ইউজ করো, এদের মাথা মুড়িয়ে গোটা ভারতবর্ষে আলোড়ন ফেলে দাও। আরে এরা এটা বুঝলো না, এরা আজকে 15-20 হাজারটা স্টুডেন্ট, কিন্তু আজকে ভারতবর্ষের সরকারকে যারা ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করছে, এই সরকারের যদি সত্যি মনে হতো ডিক্টেটরশিপ জারি করা উচিত, 15,000 20,000 যারা স্টুডেন্ট সেজে অসভ্যতা করতে গেছে, তাদেরকে সরাতে একটা সেকেন্ড লাগতো যদি 1 লাখ সরকারি কর্মী সেখানেতে রাস্তায় নামতো। সেটা তো হয়নি। এইবার কথা হচ্ছে, তুমি যেটা বলছিলে যে এই আইসিস জঙ্গি যেটা 9 জন গ্রেপ্তার হয়েছে, এখানে একটা কথা বলি, কদর্য ভাষা প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে, এইগুলোর সবটাই প্রভোকেশন ফল, মানে আউট অফ দ্য মানে দিস অল আর দ্য প্রোডাক্ট অফ প্রভোকেটিভ ন্যারেটিভ, আই উড সে। এটা হতে পারে না, মানে একজন প্রোটেস্টারের মুখে ওরম অপশব্দ হতে পারে না। এইবার তুমি একটা জিনিস দেখো, এটা তো একটা ইন্টেনশন ছিল। আমি যেটা বলছিলাম যে নিট ইজ জাস্ট অ্যান এক্সকিউজ। এদের মেন কথাটাই প্রথম, এদের দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের রিজাইন। তারপর তারা নিজেরাই এটা স্বীকার করেছে যে এরপরে আমরা গৃহমন্ত্রীর পদত্যাগ চাইবো, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নরেন্দ্র মোদী।
এরা ভাবলো এইরকমভাবে করে আমরা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবো, কিন্তু আমাদের ভারত সরকার সেই জায়গাটাই দেয়নি। অথচ যারা খুব লাফালাফি করছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, চলো ইস্তফা তো হয়ে গেল, এখন কি হবে খেলাটা, এখন তারা আর কিছু বলতে পারছে না, এখন হয়ে গেল এত দেরি করে কেন ইস্তফা দিচ্ছে, মানে সে খেতে পেতে শুতে চায় এগোছের একটা ব্যাপার এখন হয়ে গেছে। ইস্তফা আগে হলো, কেন ইস্তফা দিচ্ছে না, যখন রেজিগনেশন দিয়ে দিলেন তখন হলো আরে এত কেন দেরি করলো, আরে ভাই দাবিটা কি, হোয়াট ইউ ওয়ান্ট, এইরমভাবে তো সরকার চালানো যায় না, সব কিছু একটা প্রসেস আছে। এবং এখানে আমি আরেকটা ছোট কথা বলবো, একটা ছোট ইনফরমেশন আমি দিতে চাইবো এই প্রশ্নের থ্রু। 2016 সালে, কারণ দেখো আগে একটা জিনিস বুঝতে হবে, এডুকেশন সিস্টেম মানে কিন্তু শুধুমাত্র এই প্রশ্নপত্র ফাঁস এটা নয়। ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে দেয়ার আর লট অফ আদার সেগমেন্টস, যেরকম আমরা বলি কারিকুলাম, সিলেবাস, এডুকেশন পলিসিস, টিচার্স, ইনস্টিটিউশনস, এবং যখন আমরা বলি ইনস্টিটিউশনস ইট ইনক্লুড স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইগুলো। তো এইটার ইনফ্রাস্ট্রাকচারেরও তো একটা গল্প থাকে। এইবার এই কথাটা আমি কেন বলছি, 2016 সালে দিল্লিতে, 2016 সালে দিল্লিতে এমসিডি ক্যাপসেহেরা একটি সরকারি স্কুলে একটি ছেলে অঙ্কিত, ওর টাইটেলটা আমি ভুলে গেছি, অঙ্কিত বলে একটি বাচ্চা ছেলেকে একটি সেপটিক ট্যাঙ্ক বা সুইমিং পুল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ওই বছরেই রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে আরেকটি বাচ্চা, তার নাম ছিল হচ্ছে দেবাংশ। তারপরে 2017 সালে প্রদ্যুম্ন ঠাকুর, বা হয়তো প্রদ্যুম্নর ঘটনাটা 2016 সালে আর দেবাংশের ঘটনা 2017 সালে, সেটা আমি এক্স্যাক্টলি গন্ডগোল করছি, সালটা আমার মনে নেই কার কোন সালে, কিন্তু এই ঘটনাগুলো রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে 2টো কেস, আর এমসিডি ক্যাপসাহেরা দিল্লিতে এরকম একটা কেস হয়েছিল, যেখানেতে এরমভাবে 3টে বাচ্চা, এবং তারপরে 2017 সালে আরেকটা, 19 সালে আরেকটা সরকারি স্কুল থেকে এরকমভাবে একটা বাচ্চার মরদেহ পাওয়া গেছে। টোটাল 4টে বাচ্চার মরদেহ ব্যাক টু ব্যাক 2016, 2017, 19 সালে দিল্লিতে পাওয়া গেল স্কুলগুলো থেকে, 4টে স্কুল থেকে। তখন দিল্লির কে ছিলেন চিফ মিনিস্টার? অরবিন্দ কেজরিওয়াল। এডুকেশন মিনিস্টার কে ছিলেন? মনীষ সিসোদিয়া। কটা রেজিগনেশন চাওয়া হয়েছিল? কজন দাঁড়িয়ে বলেছিল অরবিন্দ কেজরিওয়াল গো ব্যাক? কজন দাঁড়িয়ে বলেছিল মনীষ সিসোদিয়া গিভ দি রেজিগনেশন? নট এ সিঙ্গল ওয়ান। কেন? তাহলে সেই বেলায় যখন চাওয়া হলো না, আমি আবারও বলছি, আমি প্রশ্নপত্র ফাঁসকে জাস্টিফাই করছি না, আমি সিস্টেমকে প্রশ্ন করছি। এটা যারা সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, আমি তাদের এই প্রশ্নটা করছি এবং সিস্টেমকে প্রশ্ন করছি। আপনারা, মানে সিস্টেমকে প্রশ্ন করছি, মানে আমি তৎকালীন সিস্টেমকে প্রশ্ন করছি। যখন কেজরিওয়াল সরকার ছিল তখন তো ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবেনি, শুধু কি প্রশ্নপত্র ফাঁস এটাই কি একটা মুদ্রা? এটা তো হতে পারে না। কাজেই এই যে ছাত্র আন্দোলনের নাম দিয়ে, মানে সে বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো, ছাত্র আন্দোলনের নাম দিয়ে ঢুকে গিয়ে একটা বড়চিত কাণ্ড কারখানা করে আমরা দেখাতে চাই যে দেখো ভারতবর্ষে তার কিছুই ঠিক নেই, সরকার ইজ বুলশিট, সরকার ফ্যাসিস্ট, সরকার ডিক্টেটরশিপ চালায়, এই জিনিসগুলোকে এরা এস্টাবলিশ করতে চেয়েছে। এদের মূল উদ্দেশ্যটাই ছিল সেই কোটা আন্দোলনের মতো একটা ছাত্র আন্দোলন শুরু করে ওটাতে একটা জিহাদি জঙ্গি আকার ধারণ করব। কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার এতটাই স্ট্রং সরকার, ভীষণ সুন্দর করে ট্যাক্টফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। একটা মানে বুলেট, ওই প্যালেট গানস, ওগুলো বাদ দিয়ে আমি বলছি কোনো গুলি চালাতে হয়নি, কোনো ছাত্রছাত্রীর প্রাণহানি আমরা যেটা বলতে বুঝি ওই রকম বর্বরচিত অপরাধ তারা করেনি। যেটা ইন্দিরা গান্ধীর সময় গো হত্যার প্রচেষ্টা, ইন্দিরা গান্ধী 1.5 লাখ সাধুকে গুলি চালিয়ে মারতে বাধ্য করেছিলেন, এবং মিজোরামে উনি লো লেভেল হেলিকপ্টার ফ্লাইংয়ে শত শত লোকের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করার অনুমতি দিয়েছিলেন। যখন বলছি ইন্দিরা গান্ধীর নির্দেশে সেই ফায়ারিং হয়েছিল। এমনকি ইউপিতে সমাজবাদী পার্টির আন্ডার দ্য ওয়াচ অফ মুলায়ম সিং যাদব হাজার হাজার কর সেবকের ওপরেও কিন্তু গুলি চালানো হয়েছিল যখন রাম মন্দির আন্দোলন হলো। এই ঘটনাগুলোর সঙ্গে যদি তুলনা করি, এরা চেয়েছিল এই বর্বরচিত আচরণ করে আমরা দেখাতে চাই যে দেখো ভারত সরকার কতটা নিষ্ঠুর হতে পারে, কিন্তু এদের সমস্ত এই স্বপ্নতে জাস্ট জল পড়ে গেছে। ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। মোদিজির একটি ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল এবং সাময়িকভাবে সেটিকে সরিয়ে দেওয়া হয়। অবশেষে তাদের ভুল স্বীকার করলো মেটা। এই ব্যাপারটা কি বলবেন? দেখো, আজকে ভারতবর্ষ যখন আমাদের বিশ্বের তৃতীয় কি চতুর্থ স্থানে রয়েছে ইকোনমিক্যালি, তো সেটা আমরা সবাই জানি, আমাদের জন্য এটা খুব গর্বের বিষয়। কিন্তু আমেরিকার কাছে এটা একটা ইটস আ বিগ থ্রেট, কারণ ভারতবর্ষের উন্নতি আমেরিকা কোনোদিনই চায়নি, যার জন্য 71-এর যুদ্ধেও তারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল নিক্সন এর মাধ্যম দিয়ে। এবং তারপরে যেটা হয়েছিল, আমাদের যখন পরমাণু এটা হলো পারমাণবিক, যেটা ওই সময়টাতে, পারমাণবিক টেস্টের সময় তারা
সেটাকে সমর্থন করেনি এবং তারা চায়নি যে ভারত শক্তিশালী হোক। তারা কোনোভাবে চায় না ভারত শক্তিশালী হোক বা ভারতের প্রধানমন্ত্রী সেই রিচটা হয়ে যাক যেখানে বিশ্বের 1 নম্বর প্রধানমন্ত্রীর জায়গাটা সে নিয়ে নিক। কারণ ট্রাম্প যে পাগলামি করে চলেছে সেগুলোকে তো সমর্থন করা যায় না। এবং কোথাও হলেও সে স্কুলের বাচ্চাদের মতো, মানে মনে আছে যখন সে প্রথমবার হেরে গেল যে হোয়াইট হাউস ছাড়বো না, সেই বাচ্চাদের মতো করছে কাণ্ড। তো তার এই রকম মানে ইগো প্রবলেমটা রয়েছে এবং ভারতবর্ষের প্রতি একটা মানে কি বলবো নেগেটিভ দৃষ্টিভঙ্গি তো আমেরিকার বরাবরই রয়েছে। এবং সেটা শুধু আমেরিকার প্রধানমন্ত্রী বা আমেরিকার যারা এই মেটা বা এরকম কোম্পানিগুলোর নয়, এটা মানুষের মধ্যেও দেখা যায়। যার জন্য আজকের দিন দাঁড়িয়েও 26 সালের এই উন্নত সময়ের মধ্যে আমরা দেখতে পারি সব থেকে বেশি রেসিজম ইন্ডিয়ানসদের ফেস করতে হচ্ছে কিন্তু ইউএস থেকে। সেটা কেন করতে হচ্ছে? সেটা কি শুধুমাত্র তাদের গায়ের চামড়া কালো বলে? কারণ মানুষ ভয় পায় ভারতবর্ষকে। আজকে আমরা এমন একটা জায়গাতে এসে বিশ্বের দরবারে দাঁড়িয়েছি যেখানে ভারতবর্ষকেও মানুষ ভয় পাচ্ছে যে এই দেশটা একটা সময় ডেভেলপিং কান্ট্রি ছিল, একটা থার্ড ওয়ার্ল্ড, আজকে সেও কিন্তু একটা প্রথম তালিকায় চলে আসতে চাইছে। এবং সেটার জন্য আমি কিন্তু ক্রেডিটটা আমাদের মানে পূজনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দেবো। কিন্তু আমি জানি এরপরে আমাকে অনেকেই তলায় লিখবে বিজেপির দালাল ইত্যাদি ইত্যাদি। আই ডোন্ট মাইন্ড টু বি কনসিডার্ড অ্যাজ আ দালাল। যদি দেশের জন্য কথা বলাটা দালালি হয়ে থাকে, আই এম ওকে টু বি হার্ড দালাল। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, তো আজকে এই যে বিশ্বের দরবারে আমাদের দেশকে যে জায়গায় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন, যেখানেতে প্রায় 34 বছর পরে মিডল ইস্টের সাথে একটা এত ভালো চুক্তি, তারপর ইউএস যে আজকে সব জায়গাতে বোম ফেলছে, মানে বিশেষ করে মিডল ইস্টের যে কান্ট্রিগুলোর ওপরে করছে, তো সেই যে এটাতে থেকে আজকে কিছু লোকের চোখে যে মোদি কেন ব্যালেন্স করে চলছে, মোদি কেন থামাচ্ছে না যুদ্ধ, মোদি কি যুদ্ধটা শুরু করিয়েছিল যে মোদি থামাবে? মোদির কাজ করছে। কারণ আমরা কি করি, একটা কথা বলি এখানে, একটা ছোট উদাহরণ দিয়ে বলি। আমাদের যখন বাড়িতে বিয়ে বাড়ি হয় আমরা কি করি, আমরা থানাতেও মানে আমরা যেরকম আত্মীয় স্বজনদের সাথে কথা বলি, আমরা ক্যাটারিংয়ের লোকের সাথে কথা বলি, এমনকি আমরা প্রতিবেশীর সাথেও গিয়ে কথা বলি যে আমরা মাইকটা লাগাচ্ছি, যদি তোমাদের বাড়ির দিকে চোঙাটা দিই কি অসুবিধা আছে? দরকারে আমরা থানার সাথে কথা বলি, আমরা জেনারেটর ডেকোরেটর সবার সাথে কথা বলি, তাই তো? কাজেই একটা দেশকে চালাতে গেলেও তাই, তোমার চারপাশে যারা রয়েছে এবং বিশ্বের সবার সাথে ভালো সম্পর্কটাকে মেনটেন করে রাখতে হয় নিজের দেশের স্বার্থে। কাজে নিজের দেশের স্বার্থে আজকে নরেন্দ্র মোদী ফরেন যে ইনভেস্টমেন্টগুলোকে নিয়ে এসছেন, সেইগুলো যদি কূটনৈতিক মানে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি স্ট্রং না হতো, সেই স্ট্রং হোল্ডটা যদি অন্যান্য দেশে গিয়ে না থাকতো, এই জায়গাটা তো সম্ভব হতো না। আজকে আমেরিকার একটা প্ররোচনা তো রয়েছেই যে ভারতবর্ষ উত্তাল হয়ে যাক, নরেন্দ্র মোদী সরকার পড়ে যায়। কারণ আমেরিকা দেখছে যে এই সরকার থাকলে এ এতটাই তত্ত্বর গতিতে এগিয়ে যাচ্ছে, কোনোদিন সে হয়তো মানে যেটা 2047 যদি সত্যি বিকশিত ভারতের স্বপ্নটা সাফল্য হয়, তো ভারত তো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চলে যাবে। সেটা কি করে, মানে ছোটোবেলায় আরেকটা ঘটনা দিয়ে বলি, ছোটোবেলায় স্কুলে যে ফার্স্ট গার্ল হতো না, সে সবসময় খাতা ঢেকে লিখতো, কারণ সে কখনো চাইতো না যে আমার থেকে টুকে আরেকটা মেয়ে ফার্স্ট হয়ে চলে যাক। কাজেই আজকে আমেরিকা কখনো চাইবে না যে ভারতবর্ষে তাদের মতো রাস্তাঘাট হোক, ভারতবর্ষে সেই রকম মানে তৈরি হোক। অথচ এই ভারত, তুমি যদি আজকে আমেরিকায় যে টিসিএস বলো বা সিটিএস বলো, যে কোম্পানিগুলো বলো, বা তুমি আমেরিকাতে যাও, তুমি দেখবে বেশিরভাগ আমাদের থেকে দেশের লোকেরা গিয়ে কাজ করছে। কেন করছে? তাহলে এই যে মানে তাদের একটা মানে ভয় একটা প্রকাশিত হয়ে পড়ছে, এই জায়গা থেকেই আজকে এই ব্যাপারটা হচ্ছে। ভারতের মেধাতে ভয়, কারণ ভারতের আজকে আমি তাহলে মেধার কথা যখন উঠলো, আজকে সবাই বলে আইজ্যাক নিউটন মানে মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটি যেটা, কিন্তু সেটা তো আদপেই তাই নয়। আমি জানি না, এটা হয়তো অনেকে এখন বলবে যে বিরোধিতা করবেন। আমাদের ভারতবর্ষেই কিন্তু প্রথম একজন মনীষী এই মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেন। আজকে যে মেডিকেল সায়েন্সে এত উন্নতি কোত্থেকে এসছে, সেটা সুশ্রুত বলে যিনি ছিলেন আমাদের মহান সাধক, তার বইতে রাইনোপ্লাস্টি, যেটা নাকের মানে নাক ফেটে গেলে বা কিছু হলে যে নোজ প্লান্টেশন করা হয়, সেইগুলো থেকে শুরু করে এই যে মানে নতুন নতুন যে মেডিকেল যে উন্নত টেকনোলজির কথা, সেই সুশ্রুত তার সমস্ত তার লেখনীতে তো সেগুলোকে তো সব লিখে গেছেন। এবং আজকে ওয়েস্টার্নাইজড মেথডে যে যারা বিশ্বাস করেন তারা ভাবেন সেগুলো সেখান থেকে হয়েছে, কিন্তু মানে বিদেশের ডাক্তাররা সেই টেকনিক ইউজ করেই তো আজকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাজেই ভারতবর্ষের তো মেধা আজকে নয়, 5000 বছর আগে থেকে আমাদের এই হিন্দু ধর্মের উৎপত্তি। এবং একটা সময় ইউরোপে, আমি এখানে আরেকটা কথা একটু বলতে চাইবো, খুব ভালো টপিকটা উঠলো তাই বলবো, ম্যাক্স মিউলার প্রথম যখন গ্রামোফোনে যে প্রথম কথা রেকর্ড করেছিলেন, সেটা ছিল অগ্নি মেলে পুরোহিতম। এটা একটা সংস্কৃত, আমাদের ঋগ্বেদের একটি অংশ। সেই কথাটা তো ভারতবর্ষ থেকেই ছিল। এবং ভারতবর্ষ যে সময় ইউরোপেতে খ্রিস্টানাইজেশন চলছিল, কনভার্সন চলছিল, সেই সময় দাঁড়িয়ে লোকেরা হিন্দুত্বের প্রশংসা করেছেন, সেই সময় দাঁড়িয়ে লোকে ভারতের কথা বলেছেন। আজকে ঋষি অরবিন্দ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, তাদের যে কথাবার্তাগুলো তারা বিদেশে গিয়ে বলেছিলেন, এবং
তারও আগে থেকে মানে ভারতবর্ষের এই গৌরবময় যে হিস্ট্রি আমি যদি এখন বলতে চাই সে দিন পেরিয়ে যাবে, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে ভারত সব জায়গাতেই যে এগিয়ে যাচ্ছে এটাই তো অর্ধেক লোক চায় না, এবং বিশেষ করে আমেরিকা একদম চায় না ভারতের কাছে মাথা নত করতে। কাজেই সে সবসময় চাইবে আমাদের প্রধানমন্ত্রীকে দমিয়ে রাখতে, আমাদের সরকারকে দমিয়ে রাখতে, আমাদের ক্ষতি করতে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এবং যার জন্যে এরকম অনেক মানুষকেই দেখেছি যারা মানে রিসেন্টলি এটা প্রতিবাদ স্বরূপ এটা অনেকেই করছেন। এটা হয়তো একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে, বাট এটা আমার বলাটা দরকার যে অনেক মানুষকেই দেখছেন যে দেশহিতের স্বার্থে আমেরিকাতে অনসাইড নিচ্ছেন না। এইভাবে যদি মানুষরা একটু বোধগম্য তাদের মধ্যে যদি কাজ করে, পয়সার লোভ ডলারের লোভে তারা যদি একটু ভাবেন যে না ঠিক আছে যে আমরা আমাদের দেশে অনেক রকম কাজ হচ্ছে, তো ভারতবর্ষকে এতটা এখন হিংসে করার জায়গায় চলে যাচ্ছে, এটা দেখে নিজের কোথাও হলেও একটা ভালো লাগে যে ঠিক আছে চলো ইউএস আমাদের ভয় পাচ্ছে। কিন্তু এই যে আমাদের প্রধানমন্ত্রী, তো এটা একটা বড় অবমাননা। মানে আজকে এটা তো আরও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার মানে এই ছাত্র আন্দোলনে ইউএস থেকেও নিশ্চয়ই বিদেশি শক্তির হাত ছিল, যেটা তারা চায় না যে ভারতবর্ষে পুরো মানে জায়গাটা এখন যে ক্ষেত্রটা আর কি, আই মিন টু সে যে এনভায়রনমেন্টটা এখন যে একটা কন্ট্রোল পরিস্থিতিতে বিলং করছে, তারা চাইছে না সেটা। সেই জন্যই তারা সেটাকে ডিলিট করছে। তারা ভাবছে এইভাবে দমিয়ে রাখতে পারবে, এইভাবে মুখ বন্ধ করে দেওয়া যেতে পারে। বাট ইটস আওয়ার ইন্ডিয়া, আমাদের ভারত, এখানে তো এগুলো হবে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে যেরকমভাবে স্টেপ নিয়ে এগিয়ে চলছেন, স্যালিউট টু হিম।